নমস্কার। আজকে আমরা কথা বলবো বাংলা সাহিত্যের সেরার সেরা একটা উপন্যাস নিয়ে, আখতারুজ্জামান ইলিয়াসের কালজয়ী সৃষ্টি চিলেকোঠার সেপাই। চলুন এই অসাধারণ উপন্যাসের গভীরে যাওয়া যাক। উপন্যাসটার নাম চিলেকোঠার সেপাই, আর লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। নামটা শুনলেই কিন্তু একটা অদ্ভুত ছবি মাথায় আসে, তাই না? একজন সেপাই বা সৈনিক, যার তো থাকার কথা যুদ্ধক্ষেত্রে, সে কিনে আটকা পড়েছে একটা চিলেকোঠায়। কিন্তু কেন? ব্যাপারটা একটু ভাবার মতো। ৬৯-এর গণ অভ্যুত্থান, মানে পুরো দেশ যখন উত্তাল, সেই সময়ের একটা বিপ্লবের উপন্যাসের নাম কেন চিলেকোঠার সেপাই? এই সহজ দেখতে প্রশ্নটার উত্তর খুঁজলেই কিন্তু আমরা উপন্যাসের একেবারে ভেতরে ঢুকে যেতে পারব। আর এই উত্তরটা লুকিয়ে আছে উপন্যাসের একেবারে কেন্দ্রে, এর প্রধান চরিত্রের মধ্যে। চলুন পরিচিত হওয়া যাক ওসমানের সাথে। সেই হলো আমাদের সেই চিলেকোঠার সেপাই, যে শুধু একটা ঘরে না, আটকা পড়ে আছে তার নিজেরই মনের ভেতরে। তো এই ওসমান লোকটাকে, সে আসলে খুবই সাধারণ একজন কেরানি, একটা ছোট্ট চিলেকোঠার ঘরে একাই থাকে। তার বন্ধুবান্ধব কিন্তু একেবারে রাজনৈতিকভাবে সক্রিয়, একজন বামপন্থী তো আর একজন ডানপন্থী। ওসমান তাদের সাথে মিটিং মিছিলে যায়, সব শোনে, কিন্তু কোনোভাবেই যেন কিছুর সাথে নিজেকে মেলাতে পারে না। সে যেন তার নিজের জীবনেরই একজন দর্শক। তার ভেতরের এই যে স্থবিরতা আর বাইরের উত্তাল পৃথিবী, এই দুটো বিপরীত ছবিই কিন্তু পুরো গল্পটাকে টেনে নিয়ে যায়। আচ্ছা, ওসমানের চিলেকোঠার ভেতরটা তো দেখলাম। এবার চলুন ওই ঘরের জানালা দিয়ে বাইরে একটু তাকাই, কারণ বাইরে তখন রীতিমতো ইতিহাস তৈরি হচ্ছে। সময়টা ৬৯। উপন্যাসের পটভূমি হল ৬৯-এর গণ অভ্যুত্থান, বাঙালির ইতিহাসে এক মোড় ঘোরানোর সময়। ৬ দফা আর ১১ দফার আন্দোলন থেকে যে স্ফুলিঙ্গ তৈরি হয়েছিল, তা যেন দাবানলের মতো পুরো পূর্ব পাকিস্তানে ছড়িয়ে পড়ে। চারিদিকে কারফিউ, মার্শাল ল, কিচ্ছু মানুষকে আটকাতে পারেনি। সবাই রাস্তায় নেমে এসেছিল, আর সেই পথ ধরেই কিন্তু এসেছিল আমাদের মুক্তিযুদ্ধ। আর সেই সময়ের বাতাসটা কেমন ছিল জানেন? একটা স্লোগানেই সেটা বোঝা যায়, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। এটা শুধু একটা স্লোগান ছিল না, এটা ছিল একটা জাতির সম্মিলিত আওয়াজ, মুক্তির জন্য, নিজেদের নেতার জন্য। কিন্তু আখতারুজ্জামান ইলিয়াসের জাদুটা ঠিক এই জায়গাতেই। তিনি শুধু আমাদের শহরের শিক্ষিত মানুষদের বিপ্লবটা দেখাননি, তিনি আমাদের হাত ধরে নিয়ে গেছেন শহরের বস্তিতে, গ্রামের মাঠে, যেখানে একই সাথে চলছিল আর একটা বিপ্লব। এখানেই উপন্যাসের মূল সুরটা ধরা পড়ে। একদিকে আছে ওসমানের মতো মধ্যবিত্ত, যাদের লড়াইটা মূলত নিজের মনের ভেতরে, বইয়ের পাতায়, আদর্শ নিয়ে। আর অন্যদিকে আছে হাড্ডি খিজিরের মতো সাধারণ খেটে খাওয়া মানুষ। তাদের লড়াইটা অনেক বেশি সরাসরি, অনেক বেশি বাস্তব, পেটের দায়, অন্যায়ের বিরুদ্ধে। আর এই মাটির কাছাকাছি লড়াইয়ের সবচেয়ে জীবন্ত চরিত্রটাই হল হাড্ডি খিজির। সে কোনো বিপ্লবী নেতা নয়, সে একজন সাধারণ রিকশাওয়ালা। তার বিপ্লবটা আসে তার মহাজন রহমতুল্লার উপর জমে থাকা ব্যক্তিগত রাগ আর ঘৃণা থেকে। তার কাছে বিপ্লব কোনো কঠিন তত্ত্বকথা না, তার কাছে বিপ্লব মানে হলো শোষণের বিরুদ্ধে সরাসরি রুখে দাঁড়ানো। কিন্তু শুধু গল্প বলাতেই ইলিয়াস থেমে থাকেননি। তিনি যা করেছেন তা হল এই পুরো বাস্তবতাকে তুলে ধরার জন্য তিনি ভাষাকেই যেন নতুন করে তৈরি করেছেন। তিনি শুধু গল্পের বিষয়বস্তুতে বিপ্লব আনেননি, লেখার ধরনেও এনেছিলেন। মানে বিপ্লবটা শুধু গল্পের বিষয়বস্তুতে না, বিপ্লবটা ছিল ভাষার মধ্যেও। তিনি তিনটে আলাদা ভাষারীতিকে এমনভাবে মিশিয়েছেন, যা বাংলা সাহিত্যে এর আগে কেউ ভাবতেও পারেনি। আর তাতেই তৈরি হয়েছে এক নতুন, একেবারে জীবন্ত একটা কণ্ঠস্বর। প্রথমেই ধরুন লেখকের নিজের বলার ভঙ্গিটা। এটা একেবারে প্রমাণের বাংলা, কিন্তু কি ধারালো আর আধুনিক। যেমন এই লাইনটা দেখুন, একটা সাধারণ দৃশ্য যেন অসাধারণ হয়ে উঠেছে। এরপর আসছে শহরের শিক্ষিত চরিত্রদের কথাবার্তা। তাদের কথায় প্রায়ই দেখবেন ইংরেজি শব্দ ঢুকে পড়ছে। এটা শুধু তাদের ক্লাসটাকেই বোঝায় না, সাধারণ মানুষ থেকে তাদের মানসিক দূরত্বটাকেও কিন্তু খুব সূক্ষ্মভাবে দেখিয়ে দেয়। আর সব শেষে যেটাই উপন্যাসকে একেবারে অন্য মাত্রায় নিয়ে গেছে, সেটা হলো ঢাকার রাস্তার আর বগুড়ার গ্রামের একেবারে খাঁটি মুখের ভাষা। কোনো রকম রাগঢাক না করে ইলিয়াস এই ভাষাকে সাহিত্যে জায়গা দিয়েছেন, আর এতেই চরিত্রগুলো যেন আমাদের সামনে এসে দাঁড়ায়, কথা বলে। তো আমরা আলাদা আলাদা করে চরিত্র দেখলাম, তাদের সংগ্রাম দেখলাম, ভাষার ব্যবহার দেখলাম। এবার চলুন সবকিছুকে একসাথে মিলিয়ে দেখি ইলিয়াস আসলে মূল কোন ধারণাটার দিকে আমাদের নিয়ে যেতে চেয়েছেন। উপন্যাসটা আসলে একটা গণস্বপ্নের কথা বলে, মানে একটা কালেকটিভ ড্রিম। এই সব ছোট ছোট লড়াই, মতবিরোধ, সবকিছুর নিচে একটা কমন স্বপ্ন কাজ করছে, একটা শোষণহীন সমাজের স্বপ্ন। আর এই স্বপ্নটাই কিন্তু ওসমান আর খিজিরের মতো দুই ভিন্ন মেরুর মানুষকেও এক অদৃশ্য সুতো বেঁধে ফেলে। আর উপন্যাসের শেষটা এক কথায় নাড়িয়ে দেওয়ার মতো। আমরা দেখি রাস্তার আসল যোদ্ধা হাড্ডি খিজির কারফিউ ভেঙে মিছিলে গিয়ে মিলিটারির গুলিতে মারা যায়, কিন্তু তার শরীরটা মরে গেলেও তার জেদটা, তার আওয়াজটা
যেন ভর করে ওসমানের উপর। আর সেই ধাক্কাতেই ওসমান শেষমেশ তার চিলেকোঠার তালাটা ভাঙে, বেরিয়ে আসে কারফিউ ঘেরা ঢাকার রাস্তায় তার নিজের জেলখানা ছেড়ে। আর বইয়ের শেষের এই লাইনটা, এটা যেন পুরো উপন্যাসের সার কথা। ওসমানের ব্যক্তিগত মুক্তির পথ আর দেশের মুক্তির বিশাল পথ দুটো যেন শেষে এসে একেবারে এক হয়ে যায়। তো উপন্যাসটা শেষ পর্যন্ত আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ব্যক্তির মুক্তি আগে নাকি সমাজের? একটাকে ছাড়া কি আরেকটা পাওয়া আদৌ সম্ভব? এই গভীর প্রশ্নটা নিয়ে ভাবার সুযোগ রেখেই আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।